আমার মা তোমার কি ক্ষতি করেছে মামা? বিভান খান হাত উঁচিয়ে সবাইকে থামিয়ে দেন। সিয়ার উদ্দেশ্য করে বলেন, আমার সাথে থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ভুগতে তো হবেই। কি করলে এগুলো থামাবে? ফর্মুলা দিতে বল তোর মাকে। মায়ের জ্ঞান নেই, কিভাবে দিবে? এমনিতেও দিবে না, তাই তোদেরকে শেষ করে দিব। ও রিয়েলি? বলেই ভিতরে ঢুকলো রাজ। বিভান খান উচ্চস্বরে হেসে বলেন, এসে গেছে বউয়ের শ্রেষ্ঠ বর। কান টানলে যেমন মাথা আসে, আমার বউকে টানলে তেমনি আমিও আসি। যে ইধার পে বিবি উধার পে হামলি। মাহমুদ সর্দার চেয়ে চেয়ে দেখেন ছেলের ভাষণ, দাঁত খিচে বিড়বিড় করে বলেন, মন্ত্রী হইছো, জনগণকে গিয়ে দেশের জন্য ভাষণ দিও। আমরা তোমার বউয়ের হয়ে ভাষণ শুনবো না। তাহলে কান বন্ধ রাখো। রুদ্র এবার হো হো করে হেসে দেয়, যেটা দেখে বিভান খান বলেন, এই যে টোটো কোম্পানির ম্যানেজার, আপনি এখানে উইদাউট ইনভেস্টিগেশনে কেন? মরার ইচ্ছা জেগেছে নাকি? ওহ, আমি এসেছি ফ্রিতে কিছু সিন দেখতে। আমার কাজ এটাই, যেখানে একটু ক্লাইম্যাক্স ওখানেই আমার এন্ট্রি। ও তাহলে থাকো এক কোনায়, আমাদের ডিল দেখো। অবশ্য তুমি চাইলে আমার সাথে শেয়ারে থাকতে পারো, বলেছিলে তো একদিন আমার থেকে বিজনেস শিখবে। আপনার থেকে বিজনেস শিখে আপনার উপরে চলে যাব। বলেই রুদ্র এক কোনায় দাঁড়ালো। তাজ আসলো ও রুবির সাথে। তাজকে দেখে বিভান খান বলে, এসেছো তাহলে? এই দেখো, তোমার স্বপ্ন পূরণ হলো আজ। চেয়েছিলে না সবাইকে এক জায়গায় করে শেষ করে দিতে? আজ সুযোগ পেয়েছো। তোমার মা অবশ্য সেই সুযোগ করে দিল না। সে থাকলে তো সুযোগ করে দিবে। মানে? রাজ কান্নার ভান করে বলে, আমাদের 2 নম্বর কাকি আল্লাহর কাছে নিজের 2 নম্বর ব্যবসার হিসেব নিকেশ দিতে ব্যস্ত। বিভান খান যেন শখ খেলেন, তাও নিজেকে সামলে বলেন, তো কি হয়েছে? এখনো সুযোগ আমাদের হাতে, কারণ ফর্মুলা যার কাছে আছে সেই আমাদের হাতে। সবাই একটু অবাক হলো। ফর্মুলা তো শাহানা পারভিনের জানা আছে, তাহলে কি শাহানা পারভিনকে আটকে রেখেছে? মায়া হুঙ্কার ছেড়ে বলে, খবরদার, যদি আমার মাকে এর মধ্যে রাখিস তোর কলিজা কিন্তু আমি কুকুর দিয়ে খাওয়াবো। তোর মাকে আমি কোথায় পাবো? আমি তো মালিনীর কথা বলছি। সবাই যেন আরো অবাক, এক একজনের দিকে চাওয়াচাই করে বলে, কিভাবে সম্ভব? কারণ ব্লু প্রিন্টও সরিয়েছে। রুদ্র এবার হাত উঁচু করে বলে, আমি কি কিছু রোল প্লে করতে পারি? পারো। আমার জানা মতে ব্লু প্রিন্ট ভাবিজির মাম্মিজির কাছে। তাহলে শাশু মাম্মিজির কাছে কিভাবে ট্রান্সফার হলো? না মানে ওটা ছাড়া তো ফর্মুলা হাতানো সম্ভব না। সম্ভব হলে ব্রো চুপ থাকতো না, অনেক আগেই ফর্মুলা পাবলিক করে দিত। কারণ রাজ যখন দেশে ছিল না, ওর অবর্তমানে ওর বাবা মা এসবের দায়িত্বে ছিল, সেই সূত্রে নেওয়া সম্ভব। আর শাহানার কাছে দেয়, এটাও একটা চাল ছিল। আসলে ব্লু প্রিন্ট শাহানার কাছে না, আছে মালিনীর কাছে। সবাই অবাক হলেও স্বাভাবিক নিল ব্যাপারটা। রাজ এবার মাহমুদ সর্দারের দিকে আর চোখে তাকিয়ে বলে, হোপ ফর নাথিং বাবা, তোমার থেকে তো তোমার বউ বেস্ট। চুপ থেকেও খেলা দেখিয়ে দিল। মাহমুদ সর্দারের কপালে হাত। বিভান খান এবার গার্ডদের বলেন, অ্যাটাক মালিনী। শুনতে এগিয়ে আসতে নেয় সিয়া, রাজ ও পিয়াস, কিন্তু তার আগে গার্ড এসে মালিনীর কাছে দাঁড়ায়। সিয়া ফুপিয়ে বলে ওঠে, মাকে ছেড়ে দাও মামা। তাহলে তোর মা ফর্মুলা কোথায় রেখেছে এটা বলতে বল। মা তো অসুস্থ। মিথ্যা, ও অসুস্থের অভিনয় করছে শুধু। আমাকে এত বড় ঘোল খাওয়ানোর পর আমি এখন খুব ভালো করে বুঝেছি। সিয়া এখনো কান্না করছে। আদ্র সান্ত্বনা দিয়ে বলে, রিল্যাক্স, যতক্ষণ না ফর্মুলা ওনার হাতে যাচ্ছে আমরা কেউই মরছি না। সবকিছুর ঊর্ধ্বে ওনার আগে ফর্মুলা প্রয়োজন। ব্রিলিয়ান্ট বয়। তাহলে ভাইকে বেকার না রেখে একটা জব দিলেই পারতো। ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার ভাই আপনার বাড়ির জামাই হতে যাচ্ছে না যে ওর জব নিয়ে আপনি পড়ে থাকবেন। তোমাদের কাছে খেলাটা খুব নরমাল লাগছে তাই না? সবাই ইজিলি নিয়ে বলে, অফকোর্স, সবকিছু তো প্ল্যান মোতাবেক চলছে। বিভান খান হি হি করে হেসে বলেন, একটু উপরের দিকে চোখ রাখো তো বাচ্চারা। রাজ উপরের দিকে চোখ রাখতে রাখতে বলে, বাচ্চা তো আমার, কিন্তু আমার বাবা তো পুরো। বলেই যে উপরের দিকে চোখ রাখে অবাকের সাথে বলে, এরা আবার এখানে কেন? উপরে বেঁধে রাখা আছে
মোহন সর্দার ও আহান সর্দারকে। তাদের পাশে আছে গুলি তাক করা 4 জন গার্ড। আদ্র ও রুদ্র চাওয়াচাই করে, এবার একটু ভাবতে লাগলো। আদ্র ইশারা করে রুদ্রকে। রুদ্র শার্ট হাত ঘড়ির উপর টাচ করে জানায়, মিস জেসি, উই আর ইন ডেঞ্জারাস পজিশন। প্লিজ ডু এনিথিং ভেরি সিনসিয়ারলি, আদারওয়াইজ মাই ফাদার উইল বি। ডাই শব্দটা বলতে পারলো না রুদ্র, গলা আটকে আসলো যেন। মায়া স্বাভাবিক হয়ে বলে, ওনাদের ছেড়ে দিন, নো নো ওয়ে। ওনারা এইসবে যুক্ত না। কিন্তু কোনো না কোনো ভাবে কৃতিত্ব রাখে। এই যেমন তোমার বাবা মোহন সর্দার আর ওদের বাবা আহান সর্দার। আহান সর্দারকে আমরা কখনো টার্গেট করিনি, কারণ হি ওয়াজ অনেস্ট। অবনীকে মন থেকে ভালোবাসতো, কিন্তু আফসোস শাহানাকে নিয়ে মাথা ঘামাতে গিয়ে ওপারে চলে গেল। রুদ্র চোখ লাল করে সাথে আদ্র প্রশ্ন ছুড়ে, কে মেরেছে আমার মাকে? সোনালি মেরেছিল। আগে জানতে পারলে ওই ব্লাডি ব্রিজকে আমি আরো বেশি শাস্তি দিয়ে টুকরো টুকরো করে কুত্তার খাবার বানিয়ে দিতাম। মায়া ফিচেল হেসে বলে, আমি তো এটাই করতে চেয়েছিলাম। যাই হোক, তোমাদেরকেও থ্যাঙ্কস। ওনার হার্ট তো আমাদের কাজে লাগলো। ভ্রুকুচকে তাকালো বিভান খান। মায়া বলে, আপনার পেয়ারি সোনালি যার সাথে সম্পর্ক করে জন্ম দেন মিহিরকে, সেই মানুষটা যেতে যেতে আমার মাকে হার্ট দিয়ে গেছে। তোমার মা বেঁচে আছে? হুম। মোহন সর্দার অবাক হয়ে শুনছে। মায়াকে তার মেয়ে বলার পর অবাক হয়ে গেল। এখন আবার শাহানা পারভিনের কথা উঠতে পরিষ্কার হলো এই মায়ায় তার মেয়ে। মোহন সর্দার এখন বুঝতে পারছেন মায়ার চোখে তার জন্য কেন এত ক্ষোভ। সবসময় একটা কথার বুলি দিয়ে কেন মোহন সর্দারকে ক্ষত করে দিত। এই বিপদের মধ্যে এসে মেয়ের ঘৃণার সাথে প্রতিশোধ দেখে তার চোখ ভিজে এলো। খুব ভালোভাবে মায়ের হয়ে যাবার থেকে প্রতিশোধ নিল মেয়েটা। ক্ষণিকের জন্য পরিবেশ শান্ত থাকলেও বিভান খান সর্বপ্রথম জানান, সে যাই হোক না কেন, এখন তোমাদের সব খেলা শেষ। আগে তোমাদের মিটমাট করে নেই, পরে শাহানাকে দেখা যাবে। মায়া হুঙ্কার দিয়ে জানায়, খবরদার আমার মা অবধি এগোনোর চেষ্টাও করবি না। একবার আমার মায়ের দিকে চোখ উঠিয়ে দেখবি তো তোর চোখ উপড়ে দিব আমি। আমি কোনো সাধারণ ঘরানার নারী না যে মুখ বুজে তোদের ভয়ানক দৃশ্য দেখবো। আমি ভয়ানক দৃশ্য রিটার্ন করে দিতে জানি। রুদ্র কিছু বলতে নিল, আদ্র থামিয়ে দিয়ে পিছনে থাকতে ইশারা করে, কারণ এগুলো সব প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। আদ্র ইশারা করে দেখালো তাজের দিকে। তাজের পোশাকের সাথে একটা হিডেন ক্যামেরা সেট করা আছে, যেটা থেকে বিভান খানের কিছু স্বীকারোক্তি নেওয়া হবে। আদ্র আগে থেকে প্ল্যান করে রেখেছে এই ভিডিও থেকে কাট করে শুধু বিভান খানের কুকীর্তির ফাঁস করে দেবে। বাকিদের যে প্রতিশোধের রাস্তা, ওটা কাউকে দেখাবে না। সবারই নিজস্ব ক্যারিয়ার আছে। তাই রুদ্র ধৈর্য ধরে পিছিয়ে গেল। বিভান খান মুগ্ধ হয়ে বলেন, এত তেজ তোমার, কিন্তু এগুলো তো মুখের কিছু বুলি মামুনি। রাজঠোঁট প্রসারিত করে এর সতর্কতা জানা। আমার ভবিষ্যতে চ্যালেঞ্জ নিও না মামা। আমি ব্যতীত কেউ আমার ভবিষ্যতে লড়ে যেতে পারবে না। ওহ, তাই নাকি মন্ত্রীমশাই? লড়াই করবেন নাকি একবার? ভবিষ্যতে লড়াই করার মতো পাগল আমি হইনি মায়াবতী। মাহমুদ সর্দার দাঁত কিরমির করে বলেন, এখানেও তোমাদের প্রেম শুরু? প্রেম সব জায়গায় চলে না বাবা, শুধু চালিয়ে যেতে হয়। স্থানকাল ঘটনা দেখতে নেই। তুমিও চাইলে করতে পারো প্রেম। তোমার মতো আমার অত প্রেম জাগে না। তাই তো তোমার রাত কাটে গেস্ট রুমে, যেখানে তোমার আরামদায়ক একটা কামরা আছে। এখানেও কি তোমাকে আমার পার্সোনাল ব্যাপারে কথা বলতে হবে? তুমি মুখ খুলে তো এই ব্যাপারে। এই তোরা বাপ বেটা চুপ কর। যেখানে যাবে খালি বাপ বেটা মিলে যে কোনো পরিবেশে কমেডি ক্রিয়েট করে। এটাই হলো সর্দারদের আলাদা একটা সোয়াগ। রুদ্রের কথা শুনে পিছনে ঘুরে মৃদু হেসে বিভান খান বলেন, তোমার সাথে পরে দেখছি ব্যাপারটা, আগে এই মেয়েটার সাথে ডিল করে নেই। I'm not interested in dealing with you. বাট আই উইল। কি চাই? চাই তো আমার একটাই জিনিস, কিন্তু এবার দেখছি বাংলাদেশে আমার শত্রুদের আস্তানা রেখেছি। এদেরকে শেষ না করে আমার চাওয়া পূরণ করা সম্ভব না। আমাদের টার্গেট করে কি লাভ? আপনার চাওয়া তো আপনার পেছনেই। বিভান খান এবার বিরক্তিতে পিছনে ফিরে মালিনীর উদ্দেশ্যে বলেন, আর কত অভিনয় করবি? এবার ওঠ, বৌমার সাথে সাথে শাশুড়ির সাথেও তো ডিল করতে হবে। মালিনীর সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে তাকালো, তারপর স্ট্রেচারে শোয়া থেকে বসে বলে, বিশ্রামটাও করতে দেবে না নাকি? মাহমুদ সর্দারের দিকে চোখে চোখ রেখে রাজ বলে, দেখছো তো জীবন মানুষকে কিভাবে এগিয়ে নেয়। বিপদের সময় তোমার উপর বিশ্রাম করতে চায়, আর তুমি কিনা তার জন্যই ডিসপারেট ছিলে।
হতাশ জীবন বাবা, হতাশ জীবন, হতাশ। আসলেই সব পাগলের দল আমার নসিবেই জুটেছে। উপরে দুটোর বাপ ভেদে আছে, পাশে গুলিবদ্ধ লোক, তাও এরা ভয় পায় না। আমার বউটাও কি স্ট্রেঞ্জারের আশেপাশে 4 জন গুলি তাক করে লোক দেখেও ভয় পায় না, উল্টো বিশ্রাম করতে চায়। আমার বৌমার তো আলাদাই খেলা দেখায়। মাত্র 1.5 বারই হলো সেও ছুটে গেল জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করতে। আর হতচ্ছাড়া আরেক ছেলে কিনা এই বিপদের সময়ও জবানে দেয় না লাগাম। মালিনী উঠে দাঁড়ালো, বিভান খানের সামনে এসে বলে, শুধু শুধু আমাদের এমন এক জায়গায় করলে ভাই, এখানে তুমি কারো কিচ্ছু করতে পারবে না। তোর কেন মনে হলো আমি কারো কিছুই করতে পারবো না? ছেলের কথা কি ভুলে গেছিস? ওকে কিন্তু আমি নিজ হাতে খুন করে দিব। আর কত আর কত আমার সন্তানকে আমার থেকে দূরে রেখে ব্ল্যাকমেল করবে, আর আমি সবাইকে বিপদের মুখে ফেলবো। একটাবার চোখের দেখাটাও দিতে দিলে না, একটু আমাকে ছুঁতেও সুযোগ দিলে না। আর কত আমি তোমাকে বিশ্বাস করব? দেয়ালে পিঠ ঠেকে গেছে আমার, আমার বোঝা হয়ে গেছে। তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবে না। সে কেমন আছে, কোথায় আছে, কিছুই জানতে দেবে না, কারণ তুমি হলে একজন জানোয়ার। আমার আপন ভাই হয়েও তুমি সবসময় আমাদের বোনদের ক্ষতি করে এসেছো, নিজের বাবাকে খুন করেছো। তাই তোমাকে আমি আর বিশ্বাস করতে পারি না যে আমার ছেলেকে তুমি বাঁচিয়ে রেখেছো। এবার আমিও দেখে নেব তুমি কত দূর এগোতে পারো। মুখ ফুটেছে খুব। বৌমা আসার পর থেকে দেখছি তোর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আমি কিন্তু সেদিনই তোমাকে সতর্ক করে দিয়েছিলাম যে এই মেয়ে কতটা ভয়ানক। তুমি উড়িয়ে দিয়েছিলে। আমি জানতাম আমার কথাগুলো গা ভাসিয়ে দেবে। আসলে ওর প্রতি ক্ষোভ না দেখালে তোমরা আমায় নিখুঁত অভিনয় ধরে ফেলতে। তাই আমি আমার মতো আলাদা খেলা খেলে নিলাম। কিন্তু জিততে তো পারলি না। শেষে এসে নিজের সন্তানকে পাবি না, যার জন্য তোর জীবনে এতটা লড়াই। মালিনীর চোখ ভিজে আসে। হাঁসফাঁস করে বিভান খানের দিকে চেয়ে এর মধ্যে পেছন থেকে পিয়াস কর্কশ কণ্ঠে বলে, যে ছেলেকে নিয়ে এতটা ভয় দেখানো, সেই ছেলে আপনার থেকে পালালো কিভাবে বিভান খান? মালিনী ও বিভান খান দুজনে ভ্রু কুচকে তাকালো। পিয়াস এগিয়ে এসে বলে, যাকে নিয়ে ব্ল্যাকমেল করেছেন তাকে নিজের কাছে রাখতেই তো পারলেন না, কিভাবে সে আপনার হাতে ফসকে বের হলো? মালিনী অবাকের সাথে বলে, এসব কি বলছো তুমি? যাকে প্রশ্ন করছি সেই উত্তর দিক। তুমি কিভাবে জানলে ছেলেটা আমার হাত ফসকে গেছে? এখানে উপস্থিত থাকা সকলেই জানে। মালিনী প্রশ্নবিদ্ধ নয়নে চেয়ে আছে। আমার সন্তান তোমার কাছে নেই? বিভান খান চুপ করে আছেন। মালিনী আচমকা ঠাস করে বসিয়ে দিল বিভান খানের বাম পাশে। রাগে গজগজ করে বলে, আমার ছেলেকে নিজের কাছে রাখতে পারলি না, কিন্তু আমাকে ভয় দেখিয়ে এসেছিস এই যাবৎকাল। তোকে আমি ওনাকে আর যাই করুন, শেষ নিঃশ্বাস আমার মাধ্যমেই সারা সুযোগ করে দেবেন। লাস্ট ডিল তো আমাকেই করতে হবে। জারার কথা শুনে বিভান খান চোখ রাঙিয়ে তাকালেন। জারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আছে। বিভান খানের হাত ঝাড়া দিয়ে নিজের দিকে ঘুরিয়ে মালিনী বলে, আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, সোনালি ওকে হারিয়ে ফেলে। এই গোডাউনের মধ্যেই ছিল ওর বসবাস। যত বড় হয় ততই পালাই পালাই করে ওই বাচ্চাটা। সোনালি অতিষ্ঠ হয়ে ওকে লন্ডনে আমার কাছে পাঠাতে নেয়, কিন্তু তুই অবধি জানলেও ওই দিন ওই বাচ্চাটা দৌড়ে পালিয়ে যায়। সোনালির হাত থেকে বাঁচার জন্য ওই দিন পালিয়েছিল। ওকে নিয়ে লন্ডনে যাওয়ার আগেই আমরা ওকে হারিয়েছি, কিন্তু তোকে বলিনি কারণ তুই ওকে খুঁজতে মরিয়া। সেই সুযোগ আমরা কাজে লাগিয়েছি। ব্যাস এই। মালিনী চোখের পানি ফেলে মেঝেতে বসে কান্না করে দেয়। সবাই সেই কান্নার দিকে তাকিয়ে আছে। মায়ের কষ্ট মাই বুঝবে। এখন মায়া বুঝতে পারছে মালিনীর কষ্ট। সিয়াও নিজের মায়ের অসহায়ত্ব দেখে কান্না করে দেয়। এগিয়ে এসে মালিনীর হাত ধরে জড়িয়ে নিয়ে বলে, আমি তোমাকে ভুল বুঝেছি মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মাকে চিনতে পারিনি। এতদিন তোমার থেকে মুখ ফিরিয়ে যে অন্যায় করেছি, আজ বুঝতে পারছি। মালিনী জড়িয়ে ধরে সিয়াকে। তোরা অনেক নরম মনের রে, যে এইসব মারপ্যাচ বুঝবি না বলি এভাবে সোজা পথে ভুল বুঝেছিস। আমি তোদের আচরণে কষ্ট পাইনি, বরং আমার কর্মফল হিসেবে আমি গ্রহণ করেছি সব। কিন্তু মা, তুমি কান্না করো না। তোমার হারিয়ে যাওয়া ছেলে মানে আমাদের ভাইয়া ফিরে এসেছে। আমরা পেয়েছি তাকে। মালিনীর ভ্রু কুচকে এলো। সিয়া আঙ্গুল উঁচু করে পিয়াসকে দেখিয়ে বলে, তোমার সেই ছেলেটা যে আমাদের আরেক ভাই, আমার ভাইয়া।
মালিনী বসা অবস্থায় দেখছে পিয়াসকে, চোখে বিশ্বাস হচ্ছে না। মাহমুদ সর্দারের দিকে চোখ রাখলো, তিনি ইশারায় হ্যাঁ জানালেন। মালিনী ফুপিয়ে উঠে হাত দুটো মেলে দিল। পিয়াস নিচে বসে মায়ের কোলে আশ্রয় নেয়। মালিনী মা হয়েও বাচ্চাদের মতো হাউমা করে কান্না করে দেয়। এই কান্না দেখে সবাই নীরব হয়ে সাক্ষী থাকে। পিয়াস নিজে ওর মায়ের কান্না দেখে মাকে জড়িয়ে ধরে। সুযোগের সদ্ব্যবহার করতে নেয় বিভান খান। গার্ড থেকে রিভলভার নিয়ে সিয়ার মাথার উপর তাক করে বলেন, তোদের মেলোড্রামা শেষ এবার। এসব দেখতে আমি তোদের এক করে দিই, তোদেরকে সপরিবারে ওপারে এক করে দিব। সিয়াকে এভাবে অ্যাটাক করে মালিনী আতকে উঠে। সন্তান সবই তো তার। মালিনী বলে, তোমার ফর্মুলা চাই তাই না? আমি দিয়ে দিচ্ছি, আমার সন্তানদের ছাড়ো। ফর্মুলা তোরা মরে গেলেও আমি পাবো, কারণ তোরা না থাকলে আমার সুবিধা হবে ইজিলি সর্দার মহলে নিজের রাজত্ব করতে। কিভাবে? আমার মিহির আছে তো, ওই তো এখন সর্দার মহলের এক অংশ, যদিও আসলে না, কিন্তু সার্টিফিকেটে এবং জাতীয়তা হিসেবে তো মিহির সর্দারও। তোরা সবাই একসাথে মারা গেলে তোদের অস্তিত্ব বিলীন হলে মিহির ওই বাড়ির অধিকার পাবে। রাজের সবকিছু মিহিরের। মিহির আর আমি বাপ ছেলে মিলে ভোগ করব সবকিছু। বিভান খানের মুখে মিহিরকে নিয়ে এভাবে গর্ব করতে দেখে মনে মনে হাসছে সবাই। সিয়াও কিনা রিভলভারের ভয় না পেয়ে মিটিমিটি হাসছে, কারণ মিহির আসলে তাজ। কিন্তু বুঝতে পারলো মালিনী ও বিভান খান সাথে মোহন সর্দার। রাজ তো হাসতে হাসতে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলেই দেয়, জীবনে কখনো আমাকে নিয়ে এভাবে রাজত্ব করার স্বপ্ন দেখছিলে? আজ আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করতাম বাবা। তোমার জন্যই যত করি না কেন, মন যে পাবো না এটা আমার জানা আছে, তাই বিপদের সময় মাখন লাগাতে এসো না। বিভান খান বিরক্তিতে প্রশ্ন করে, মরার ভয় নেই নাকি মামুনি? রিভলভার কিন্তু নকল না, এক শুট করার সাথে সাথেই মস্তিষ্ক ছিদ্র করে দিবে। মায়া ম্লান হেসে বলে, আপনি আমাকে একবার মন্ত্রীমশাই সাজিয়ে তাজকে দিয়ে শাস্তি দিয়েছিলেন তাই না? এগুলো সব জেনেছো? দিনটা রিটার্ন করতে চাই। বলেই তাজের দিকে ইশারা করে মায়া। তাজ সময় ব্যয় না করে দিল এক লাথি বিভান খানের বুক বরাবর। বিভান খান ছিটকে পড়তেই মায়া বলে, একেই বলে টিট ফর ট্যাট। বিভান খান মাথা উঁচিয়ে মিহিরের রূপে তাজকে দেখে বলেন, মাথা গেছে তোমার? তাজ মাথা চুলকিয়ে বলে, এবার কি বলবো আমি? আমাকে তো এরপর কি করতে হবে শিখিয়ে দেয়নি। মায়া তাজকে ধরে পেছনে সরিয়ে মাহমুদ সর্দারের দিকে যাওয়ার সুযোগ করে দিয়ে বলে, তোমার কাজ শেষ, এবার আমাদের কাজ শুরু। অন্যদিকে জেসিও পুরো ফোর্স মিলে গোডাউনের পেছন থেকে উপরে উঠে আহান সর্দার ও মোহন সর্দারকে আটক করা ব্যক্তিদের পেছন থেকে হামলা করে। রুদ্র আর তাকিয়ে দেখিয়ে দিল। ভেরি গুড। মায়া এগিয়ে এসে বলে, রাত সেজে যেমন তাজ আমায় মেরেছিল, আমার ঠিক এমনই কষ্ট হয়েছিল। অবাকের সাথে চেয়েছিলাম যেমন আপনি আছেন মিহিরের দিকে চেয়ে। উপস, মিহির না, তাজ। হোয়াট? অবাক হচ্ছেন? বিস্ময়াকার দেখা মিলছে আপনার থেকে? মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে তাই না? নিজের অতি বিশ্বস্ত কাছের ব্যক্তি যাকে নিয়ে এত পরিকল্পনা, সেই কিনা আপনাকে লাথি মেরে আমাদের দলে। আমারও কষ্ট হয়েছিল, এমন বিস্ময়ের চাহনি আমারও ছিল। বুকের মধ্যে হাহাকার দিয়েছিল যখন দেখেছিলাম মন্ত্রীমশাই আমার বুকে লাথি দিয়ে তার থেকে দূর করেছিল, ঠিক তখন। আজ আপনাকে সেই অনুভূতি জাগিয়ে দিলাম। এবার আসি রহস্য উন্মোচন করতে। এই যে ছেলেটাকে মিহির মিহির বলে এত কনফিডেন্ট দেখিয়েছেন, সে আসলে তাজ। সোনালির সাথে সাথে আপনার মিহিরও পারে। মানে? আপনার গোপন বউ আর ছেলে আপনার জন্য ওপারে অপেক্ষা করছে। আমরা এখন আপনাকে সেখানেই পাঠিয়ে দেব শ্বশুরমশাই। যারার দিকে তাকালেন বিভান খান। উপরে তাকাতেই দেখতে পান সবাই মুগ্ধ। কিছু অজানা লোক এখানে। জেসি এগিয়ে এসে বলে, দেশের বেআইনি কাজে আপনি ধরা পড়েছেন, সব অপশন বন্ধ পালাবার জন্য। এম আই রাইট ইন্সপেক্টর রুদ্র? রুদ্র মৃদু হেসে বলে, আইনের ছায়া লম্বা হয়, কিন্তু অপরাধীর ছায়া শেষ পর্যন্ত ধরা পড়েই যায়। বিভান খান হাঁ হয়ে দেখছে রুদ্রকে। রুদ্র তাচ্ছিল্য করে বলে, টোটো কোম্পানির তরফ থেকে আপনাকে কাস্টাডিতে নেওয়া হবে। মুখে কাপড় চেপে হাসে সিয়া। মালিনী অবাক হলেও হেসে দেয় এবার। সেই সাথে এসআই ও এএসআই ওরাও হেসে দেয়। বিভান খান অবাকের সাথে বলে, তুমি সিক্রেট সিআইডি অফিসার? জি, টোটো কোম্পানির ব্যবসা থেকে পদত্যাগ করে আমি অফিসার পদে যুক্ত হয়েছি। বলেছিলাম না আপনার থেকেই বিজনেস শিখে আপনার উপরে যাব। জেসি এগিয়ে এসে বলে,
আপনার পালানোর রাস্তা বন্ধ। এখন সমস্ত অন্যায় আমাদের কাছে স্বীকার করুন। আপনাকে সহজভাবে আদালতে নেওয়া হবে। বেশি সমস্যা তৈরি করলে আমরা বাধ্য হব অন্য অ্যাকশন নিতে। বিভান খানকে চেয়ার পেতে দেওয়া হয়। সামনে সবাই দাঁড়িয়ে আছে। বিভান খানের সমস্ত গার্ডকে রুদ্রের ফোর্স মিলে আটক করেছে। তারাও জবানবন্দি দিবে। মেন কালপ্রিট হিসেবে বিভান খান আগে জবানবন্দি দিচ্ছে। নিজের সমস্ত অন্যায় স্বীকার করে বিভান খান মৃদু হাসলেন, চোখে রহস্য ভাব এনে বলেন, কিন্তু আমার শেষ আরেকটা অন্যায় আছে, যেটা থেকে কেউ বাঁচতে পারবে না। রুদ্র এত ইনভেস্টিগেশন করেও আমার এই সিক্রেট ধরতে পারলে না। ভ্রু কুচকে রুদ্র এগিয়ে এসে একটু ঝুঁকে জিজ্ঞাসা করে, কি সিক্রেট? বিভান খান হাত উঁচিয়ে সামনের দিকে ইশারা করে বলেন, ওই জায়গায় দেখো, আমার একটা ল্যাপটপ আছে, নিয়ে আসো। রুদ্রের ইশারা পেয়ে জেসি নিয়ে আসলো ল্যাপটপ রাখলো বিভান খানের সামনে। বিভান খান ল্যাপটপ ওপেন করে দেখালেন স্ক্রিনে কিছু পার্সেন্টেজ, যেটাতে দেখা যাচ্ছে একটি রাসায়নিক পদার্থ যেটা ছড়িয়ে গেছে দেশের 70% কৃষকের হাতে। এই রাসায়নিক পদার্থ ফসলের উৎপাদন বৃদ্ধি করতে অতি দ্রুত সহায়তা করে, কিন্তু এটার লাভের দিকে যত কম, ক্ষতির দিক ততই বেশি। এটা আসলে বিষাক্ত ফর্মুলা, যেটা চক্রান্ত করে কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন বিভান খান। সবাই অবাক হয়ে তাকালো। রাজ রাগ ধরে রাখতে না পেরে ছুটে এসে কলার চেপে ধরে বিভান খানের। কুত্তার বাচ্চা, আমি তো সাহস থেকে অবাক। আমার মায়ের স্বপ্নকে আমি নষ্ট করতে দিব না। বিভান খান শয়তানি হাসি ধরে রেখে স্ক্রিনের দিকে চোখ রেখে বলেন, এই দেখো, 75% হয়েছে, মানে অন্য আরেকটা জায়গায় পৌঁছে গেছে। সেল যত বেশি, আমার লাভ তত বেশি। তার মানে আমাদের শেষ করার সাথে সাথে দেশের মানুষের ক্ষতিটাও নিজের অপশন হিসেবে ছিল। একদম তাই। তোমাদের শেষ করে আমার উদ্দেশ্য ছিল তোমাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া। যেটা এখন দেখছো, ওটা তো আমি রাজের নামে ছড়িয়েছি। এখন তোরা জীবিত থাকলেও আমার আফসোস নেই। দেশের জনগণের হাতে মরবি তোরা। জনগণ যখন খেতে না পেরে অসহায় হয়ে আবারও একত্রিত হয়ে মন্ত্রী শাহমীর রাজের দিকে তেড়ে আসবে, তখনই তো রাজকে পদত্যাগ করতে হবে। মামলা হবে রাজের নামে। এটাই আমার চাওয়া। বলতে না বলতেই দেখে 80% হয়ে গেল। এভাবে করতে করতে যেই 95% হয়, মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ে রাজ। বিভান খান হেসে দেয়, বীর, এবার তোমার কোনো কাজে আসলো না। নিজের বাম হাত হিসেবে কাজে লাগানো মাফিয়াকে দিয়ে তোমার আসল সময়ই কাজে লাগলো না। বলতে না বলতে 100% কমপ্লিট ডান। সবুজ মার্কেট টিক চিহ্ন আসতেই বিভান খান বলেন, ইয়েস। এখন শুরু হলো লাইভ। এক এক জায়গা থেকে কৃষকেরা তাদের মতামত দিচ্ছে। প্রথমে 20% কৃষক এই ফর্মুলা ব্যবহার করেছে, তাদের মতামত আগে নেওয়াই ভালো। লাইভ দেখছে পরীক্ষাকৃত প্রমাণের সাথে কৃষকের মতামত। আমরা কৃষিমন্ত্রী শাহমীর রাজের নতুন এই উদ্যোগে অনেক উপকৃত। 2 সপ্তাহ হলো আমরা কৃষিকাজে এই সার ব্যবহার করছি। ওনার অসুস্থতার সময়ও ওনার বউকে দিয়ে আমাদের মাঝে দেশের নতুন উদ্যোগ নিয়ে জানান দেন। আমরা ভেবেছিলাম হয়তো গল্প বলে শেষ, কিন্তু না, সময়ের মধ্যেই উনি আমাদের সার দিয়ে দেন। সাংবাদিক প্রশ্ন করে, আমরা শুনেছি উনি একটা ফর্মুলা নিয়ে আপনাদের মাঝে ঘোষণা করেন, এটা নিয়ে কিছু বলুন। আমরা তো অত শিক্ষিত না, আমরা ছিল শিক্ষিতদের উপদেশটা নিয়ে। ওই ফর্মুলা নিয়েই নাকি সার বানানো হয়। কৃষি বৈজ্ঞানিক ছিলেন তিনি, এটা বহু বছর আগে আবিষ্কার করেন, সেটাকেই নতুন রূপে আমাদের হাতে দেওয়া। 2 সপ্তাহ ব্যবহার করেছেন সার, তো কি কি সবজির উপর ব্যবহার করেছেন? আমরা আপেল, কমলা, ড্রাগন, স্ট্রবেরি, তরমুজ এগুলো আর কিছু তরকারির উপর সার ব্যবহার করেছি। এগুলো ব্যবহারে কেমন উপকার পেলেন? উপকার ভালো পাইছি। ওই ফল নিয়ে তো আবার পরীক্ষা করছে নতুন করে, যে সারে কোনো ভেজাল আছে কিনা দেখতে। পেলেন কোনো ভেজাল? না, আমরা ভেজাল পাইনি। খুব ভালো বলতে গেলে এই প্রথম দেশের কোনো কাজ ভালো লাগলো। উদ্যোগটা অনেক ভালো। আল্লাহ তার ভালো করুক, আমাদের নিয়ে এভাবে চিন্তা করুক। আমরা এমন মন্ত্রী চাই। কৃষকের এসব প্রশংসা শুনে মাথায় বাজ পড়ল বিভান খানের। সাথে সবাই ভ্রু কুচকালো। বিভান খান বিড়বিড় করে বলেন, কিভাবে সম্ভব? মালিনী বিজয়ের হাসি দিল। আমার মেয়ে তাহলে এত ফার্স্ট? সবাই অবাকের সাথে তাকালো মালিনীর দিকে। সিয়া হা করে বলে,
বিভান খান রাগ করে ল্যাপটপ ভেঙে হিতাহিত জ্ঞান হারিয়ে বলেন, কিভাবে আমার রাসায়নিক সার না অরিজিনাল ফর্মুলা ছড়িয়ে গেল? আবারও খবরের কথা শুনতে পেল সবাই। ল্যাপটপ তো বন্ধ, তাহলে খবর চালু করলো কে? দেখতে গোডাউনের ভাঙা দরজার দিকে চোখ রাখতে সবাই অবাক। মুগ্ধ হয়ে চোখের তৃষ্ণা মেটালো শুধুমাত্র একজন, লম্বা ছেড়ে চুলের মুগ্ধকর চাহনি, 4 ফ্রেমে চশমা পরিহিত মেয়েটি, যে কিনা আমাদের নষ্ট পুরুষের মনে জায়গা করে নিয়েছে আকাশ সমান। আজ কতগুলো মাস পর তাকে দেখে অপলক হয়ে চেয়ে আছে। হাতে ফোন নিয়ে লাইভ চালু করে আছে হিয়া। এগিয়ে আসতে আসতে বলে, তোমার আড়ালে সমস্ত কিছু বেচতে দেওয়া ব্যক্তিটি আর কেউ না মামা, সে হলো আমি। রাজ উঠে দাঁড়ায়, হাততালি দিয়ে বলে, ব্রাভো বোন, ব্রাভো। তোমারই তো বোন হই ভাই, এতটুকু যোগ্যতা আমারও প্রাপ্য। তোমাকে না লুকিয়ে রাখা হয়েছিল? আমি তো লুকিয়েছিলাম সর্দার মহলে, খানবাড়িতে, তোমার গোডাউনে, আরো অনেক অনেক জায়গায় আমি লুকিয়ে লুকিয়ে থাকতাম। এই জন্যই তো কেউ কিছুই খুঁজে পেত না। ফর্মুলা তুমি নিয়েছিলে হিয়া? মায়ার কথা শুনে বলে, হ্যাঁ ভাবি, আমি আর মা মিলে এই সমস্ত প্ল্যান করেছি। সেদিন রাতে মিহির ভাইয়ের কথা শুনে আমি এগিয়ে যেতে নিলে মা আমাকে গোপনে নিয়ে যায়। ওখানেই মা আর আমি নতুন প্ল্যান সাজাই। তোমরা থাকবে সরাসরি আর আমি থাকবো গোপনে। সিক্রেট জায়গাগুলো আমি সার্চ করব আর তোমরা উপরে উপরে যুদ্ধ করবে। প্রথমে ফর্মুলা উদ্ধার, তারপর ব্লু প্রিন্ট সাজিয়ে নেওয়া, আর তারপর ডকুমেন্ট জোগাড়। এগুলো করে আমি যখন ফিরতে নিব জানতে পারি মামা নতুন চাল চেলেছে। বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে আমাদের পরিবারের নামে বদনাম করাতে চায়। আমিও তাই আড়ালে, আমাদের ফর্মুলার আড়ালে পাবলিক করি। ওই সিসিটিভি ফুটেজ আমি ডিলিট করি, কারণ গোপনে কাজ করতে গেলে তো নিজের ব্যাপারে সচেতন হতেই হয়। মা আমাকে বলতো সব কিছু আমি আড়ালে সব নিখুঁতভাবে পূরণ করি। কোনো কিছুই এখন তোমার হাতে নেই মামা। সিয়া তেরে এসে বলে, বেয়াদব মেয়ে, আমি তোর বড় বোন, আমাকে বলিসনি কেন এসব ব্যাপারে? প্রথমে তো আমরা একদল হয়েছিলাম। তোমার মতো ইমোশনের গোডাউনকে সব কিছু বলে দিলে সবার মতো আমিও ধরা পড়তাম। হ্যাঁ, কিন্তু মায়া যে মোহনা, এটা তো বলিসনি আমাকে। ওটা ভাই আর ভাবির ব্যাপার ছিল, ওদের ব্যাপারে জানিয়ে আমি ওদের প্রতিশোধ নষ্ট করতে চাইনি। ছোট বাবাকে যে শাস্তি ভাবি দিতে চেয়েছে সেটা পরিপূর্ণ করতে চলছিলাম। রুদ্র এক দৃষ্টিতে দেখছে হিয়াকে। তার হিয়া পাখি এত চালাক, এতদিন গোপনে থেকে তাদের হয়ে কাজ করেছে। ঠোঁটে হাসি ফুটে উঠল রুদ্রের। হিয়া এগিয়ে এসে রাজকে আগে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ ভাই। মাহমুদ সর্দার মুখটা পাংশুটে করে বলেন, তোমার বাবাকে একটু দেখেও, সেও তো তোমাকে নিয়ে চিন্তায় ছিল। হিয়া মৃদু হেসে মাহমুদ সর্দারের দিকে চেয়ে বলে, তুমি তো মায়ের সাথে ঝগড়া করতে, আমাকে নিয়ে ভাবতে কখন? রাজ হেসে দিয়ে বলে, একেই বলে এক হাতে সব সামলানো বাবা। আমি আমার পুরো পরিবারকে নিয়ে বুদ্ধি দিয়ে সামলিয়ে চলি। হয়েছে, নিজের গুণাগুণ আর করতে হবে না, এবার এটাকে নিয়ে বিদায় হও। বিভান খানের উদ্দেশ্যে বলেন মাহমুদ সর্দার। রুদ্র ইশারা করে জেসিকে। নজরে আছে হিয়ার, কিন্তু ইঙ্গিতটাকে ভালো করে নিল না। বেচারা রুদ্র একটু ভ্রু উঁচু করে জেসিকে ইশারা করে চোখ টিপ দেয়। আর হিয়া ভেবে নিল রুদ্র ফ্লার্ট করছে। বরাবরের মতোই চোখের চশমা ঠিক করে নাক টেনে বলে, নষ্ট পুরুষ। কথাটা কানে গেল রাজের। হিয়ার দিকে চোখ রেখে দেখতে পাই হিয়ার চাহনি রুদ্রর দিকে। ব্যাপার কিছুই বুঝলো না রাজ। এই নষ্ট পুরুষ বলার কারণটা আবার কি? জেসি এগোতে নিবে অমনি বিভান খান তার পাশে লুকিয়ে রাখা ক্রস ফায়ার নিয়ে এদিক ওদিক চালাতে শুরু করেন। এক জায়গায় দাঁড়িয়ে থাকা সবাই এদিক সেদিক ছুটছে। সবাই নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে গেল। মাহমুদ সর্দার, রাজ, রুদ্র, জেসি একদিকে, মালিনী খান, হিয়ার, মায়া আরেকদিকে। এরা পিছন থেকে দেখতে পায় সামনের লোকদের। অন্যদিকে লুকিয়ে পড়ে আদ্র ও সিয়া। সিয়ার হাত ধরে পালায় আদ্র। মেয়েটা যে ভীতু, গুলির শব্দে এক জায়গায় ভয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু পালানোর সাহসটাও পাবে না। তাই আদ্র হাত ধরে নিয়ে আসে। তাজ আছে জারার পাশে। জারা যখন লুকিয়ে গেল ঠিক তখনই তাজ কি করবে বুঝতে না পেরে দৌড় দেয়। মোহন সর্দার ও আহান সর্দার সাথে রুদ্রের ফোর্স লুকিয়ে আছেন টেবিলের নিচে। তার পাশ দিয়ে ক্রসফায়ার শুরু হয়েছে। মাহমুদ সর্দার রাজের দিকে ফিরে বলেন, এখানে কি খালি হাতে এসেছিলে? হ্যাঁ, কেন? মিষ্টি হাতে আসার কথা ছিল নাকি? হতচ্ছাড়া, মাফিয়ার সাথে যুদ্ধ করতে এসেছো খালি হাতে? এবার নিজেকে রক্ষা করবে কিভাবে? আরে বাবা, সিআইডি অফিসার থাকতে আমি আবার গ্যাং আনবো কেন?
আবে বেটা রুদ্র, তোমার ফোর্স কোথায়? ওরা আমার পারমিশন ছাড়া অ্যাকশন নিতে পারবে না। তো দেও পারমিশন। দুঃখিত ব্রো, আমি যাকে পারমিশন দেই সে আমার পিছনে দাঁড়িয়ে। রাজ দেখলো জেসি ওর পিছনে। জেসি রুদ্রের কানে কানে বলে, আমার ব্লুটুথ কান থেকে পড়ে গেছে, এদিক আসবার সময় ওদেরকে তো জানানো পসিবল না স্যার। হিয়া দেখছে আর রাগে ফুঁসছে। এই নষ্ট পুরুষের এখনো নষ্টামি করতে হবে? হিয়া ফুঁসতে ফুঁসতে বলে, সব জায়গায় মেয়েবাজি করতে হয়, নষ্ট পুরুষ একটা। রুদ্র যখন শুনলো জেসির ব্লুটুথ নেই তখন বুঝলো তাকে এই জীবনে ঝুঁকি নিতে হবে। এই মেয়ে যে এমন কাণ্ড ঘটাবে বুঝতে পারেনি। রাগ বাড়লো রুদ্রের। জেসি অপরাধীর মতো কান ধরে বলে, সরি স্যার। হিয়া চোখ বড় বড় করে বলে, আবার কান ধরে ঢং। মালিনী কিছু বুঝতে পারছে না হিয়া এমন করছে কেন, তাই হিয়ার দিকে ফিরে বলে, তোর কি হলো? কিছু না মা, ওদিকে তাকাও, তোমার ভাইকে দেখো। রুদ্র বের হতে নাই হিয়া দেখেই হাত লম্বা করে। ভয়ে তার বুক কেঁপে ওঠে, কিন্তু রুদ্র এক পা যেই বার করে জেসি আটকে নেয়। রুদ্রের হাত ধরে বলে, রিস্ক নেবেন না স্যার, ওটা ক্রস ফায়ার। টেবিলের নিচে মেজো বাবা আছেন, রুদ্রকে বলুন ওনাকে মেসেজ দিতে, তাহলে কাজটা হয়ে যাবে। রাজ মেসেজে দেখালো রুদ্রকে। রুদ্র ঠিক তাই করে, আহান সর্দারকে মেসেজ দিয়ে জানায়। আহান সর্দার যেই সবাইকে জানান সবাই অ্যাকশন নিতে যাবে, অমনি বিভান খানের পেছন থেকে তাকে কেউ গুলি চালালো। বিভান খানের হাত থেমে যায়। ঘাড় কাত করে পড়ে যেতে নিলেও টেবিলে ভর করে পিছনে ঘুরে দেখেন যারা দাঁড়িয়ে আছে। মুখে হাসি ফোটালেন বিভান খান। যারা গুলি করেই যাচ্ছে। বিভান খানের বুক বরাবর গুলি করা হয়। যারা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।